প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভূগোল ও পরিবেশ। আজকের ক্লাসে আমরা যা সম্পর্কে জানবো, প্রথমে আমরা জানবো ভূগোলের ধারণা, অর্থাৎ ভূগোলটা কি এটা সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। তারপর আমরা জানবো ভূগোলের পরিধি, তারপর আমরা জানবো ভূগোলের শাখা, এরপরে আমরা পরিবেশ সম্পর্কে ধারণা নিব, পরিবেশের প্রকারভেদ সম্পর্কে জানবো, সর্বশেষে আমরা জানবো ভূগোল পরিবেশ পাঠের গুরুত্ব, অর্থাৎ তুমি ভূগোল পরিবেশ পাঠ করে কি লাভ হবে তোমার, আমরা এটা সম্পর্কে আজকে জানবো। চলো তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। তো আমাদের ক্লাসের প্রথম টপিকটা হচ্ছে ভূগোলের ধারণা। আজকে আমরা এই ভূগোলের ধারণার মধ্যে জানবো ভূগোলটা কি, ভূগোলটা কিভাবে আসছে, ভূগোলের জনক কে, ভূগোলের সংজ্ঞা, এসব সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। তাহলে প্রথমে আমরা ধারণা নিই ভূগোলের উৎপত্তি কিভাবে হয়েছে। ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে। এই জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করে ইরাটোস্থেনিস। এই জন্য ইরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। এই যে জিওগ্রাফি শব্দ, আমরা যদি এটাকে ভাঙি তাহলে দেখো আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। এই যে এই জিওটার অর্থ কি? এই জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর গ্রাফি এই শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে আমরা এই জিওগ্রাফি শব্দটার অর্থ কি পেলাম? আমরা জিওগ্রাফি শব্দটার অর্থ পেলাম পৃথিবীর বর্ণনা। তাহলে আমরা বলতে পারি এই শাস্ত্রে পৃথিবী সম্পর্কে বর্ণনা করা হয়, এটা হচ্ছে ভূগোল। অর্থাৎ ভূগোলে পৃথিবীর প্রাকৃতিক উপাদান নিয়ে আলোচনা করে, সামাজিক উপাদান নিয়েও আলোচনা করা হয়। কিছু ভূগোলবিদ ভূগোলের সংজ্ঞা দিয়েছে, আমরা দেখি অধ্যাপক ডাডলি স্টাম্প কি বলেছে। অধ্যাপক ডাডলি স্টাম্পের মতে ভূগোল হচ্ছে পৃথিবী ও এর আদিবাসীদের বর্ণনা। অর্থাৎ এই যে ভূগোলে পৃথিবী নিয়ে বর্ণনা করা হয়, আর আদিবাসী হচ্ছে পৃথিবীতে যারা বসবাস করে তাদেরকে অধিবাসী বলা হয়। তাহলে এই পৃথিবী এবং পৃথিবীতে যারা বসবাস করে এদের নিয়ে বর্ণনাই হচ্ছে ভূগোল। তো অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে অন্যভাবে সংজ্ঞায়িত করেছে। অধ্যাপক কার্ল রিটারের মতে ভূগোল হচ্ছে পৃথিবী বিজ্ঞান। অন্যদিকে আলেকজান্ডার ফন হামবোল্ট ভূগোলকে বলেছে প্রকৃতির সাথে সম্পৃক্ত বিজ্ঞান। অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে সবকিছু এই ভূগোলে আলোচনা করা হয়। তাহলে আমরা প্রথমে জানলাম তো ভূগোল কি, ভূগোল কিভাবে এসেছে ভূগোল শব্দটা। এরপরে আমরা জানবো ভূগোলের পরিধি। এই যে বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, এর সাথে সাথে ভূগোলের পরিধিও বিস্তার লাভ করছে। নিত্য নতুন বিষয়বস্তু ভূগোলের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। ভূগোলের পরিধি যতই বৃদ্ধি পাক, ভূগোলের শাখা মূলত হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। অর্থাৎ এই যে প্রাকৃতিক শব্দ, আমরা এই শব্দটা থেকে দেখতে পাই, বুঝতে পারি যে প্রকৃতির সাথে সম্পৃক্ত সকল জিনিস এই প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হচ্ছে প্রকৃতির বিষয় নিয়ে আলোচনা করে। অন্যদিকে এই যে মানব ভূগোল, মানুষের তৈরি যে সমাজটা, এই সমাজের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এই মানব ভূগোলে আলোচনা করা হয়। অর্থাৎ এই যে বিভিন্ন স্থানের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন রকম, এসব পরিবেশের মধ্যে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবিকা নির্বাহ করছে, এই সব কিছু মানব ভূগোলের মধ্যে আলোচনা করা হয়।
আমরা তো জানলাম প্রাকৃতিক ভূগোলের শাখা মূলত দুইটা, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলকে আরো কতগুলো শাখায় ভাগ করা হয়েছে, ঠিক তেমনি মানব ভূগোলকেও কতগুলো শাখায় ভাগ করা হয়েছে। আমরা এখন প্রাকৃতিক ভূগোলের শাখা নিয়ে আলোচনা করব। তাহলে প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোলের একটা শাখা হচ্ছে ভূমিরূপবিদ্যা। ভূগোলের এই শাখায় প্রকৃতি ভূগোলের এই শাখায় পৃথিবীর ভূমি কিভাবে তৈরি হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছে, পৃথিবীর কোন জায়গায় কি ধরনের ভূমি আছে, আমরা এই সবকিছুই ভূমিরূপ বিদ্যায় জানতে পারি। ভূগোলের আরেকটা শাখা হচ্ছে জলবায়ু বিদ্যা। জলবায়ু কি? কোনো একটা স্থানের 30 বছরে যে গড় আবহাওয়া তাকে বলা হয় জলবায়ু। তাহলে এই জলবায়ু বিদ্যাতে কি নিয়ে আলোচনা করা হয়? এই জলবায়ু বিদ্যাতে আলোচনা করা হয় পৃথিবীর কোন স্থানে জলবায়ু কি রকম, জলবায়ুর কি ধরনের পরিবর্তন হচ্ছে, কি প্রভাব পড়তেছে, এগুলো নিয়ে এই জলবায়ু বিদ্যাতে আলোচনা করা হয়। ভূগোলের আরেকটা অন্যতম শাখা হচ্ছে জীবভূগোল। জীবভূগোলে এই যে প্রাণী জগৎটা, পৃথিবীর প্রাণী জগৎ, তারপরে উদ্ভিদ জগৎ, এসব নিয়ে এই জীবভূগোলে আলোচনা করা হয়। এই প্রাণী জগৎ কিভাবে উৎপত্তি হয়েছে, প্রাণী জগৎ কিভাবে বিস্তার লাভ করছে, উদ্ভিদ জগৎ নিয়ে এই জীবভূগোলে আলোচনা করা হয়। ভূগোলের আরেকটা অন্যতম শাখা হচ্ছে মৃত্তিকা ভূগোল। ভূগোল, এই মৃত্তিকা শব্দ দিয়ে আমরা বুঝতে পারছি মাটি। তাহলে মাটি নিয়ে ভূগোলের এই শাখায় আলোচনা করা হয়। পৃথিবীর কোন স্থানের মাটির বৈশিষ্ট্য কিরকম, মাটির গঠন কিরকম, মাটির বিন্যাস নিয়ে এই মৃত্তিকা ভূগোলে আলোচনা করা হয়। আরেকটা অন্যতম শাখা হচ্ছে সমুদ্র বিদ্যা। এই সমুদ্র বিদ্যাতে আলোচনা করা হয় সমুদ্রপৃষ্ঠের উত্থান কিভাবে হয়েছে, সমুদ্রের অভ্যন্তরীণ পরিবেশ কিরকম, এই সব কিছু নিয়ে এই সমুদ্র বিদ্যায় আলোচনা করা হয়। তাহলে আমরা এই প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করলাম। ভূগোলের আরেকটা প্রধান শাখা হচ্ছে মানব ভূগোল। এখন আমরা মানব ভূগোল সম্পর্কে আলোচনা করব। মানব ভূগোলের একটা অন্যতম শাখা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পরিবেশ বিভিন্ন রকম, এই বিভিন্ন পরিবেশের সাথে মানুষ খাপ খাইয়ে কিভাবে অর্থনৈতিক কাজ করছে, কিভাবে জীবনযাপন করছে, এই সব কিছুই অর্থনৈতিক ভূগোলে আলোচনা করা। তাহলে আমরা এখন বুঝলাম যে অর্থনৈতিক ভূগোলটা কি। এখন আমরা মানব ভূগোলের অন্যতম আরেকটা শাখা সম্পর্কে জানবো। আমাদের মানব ভূগোলের আরেকটা শাখা হচ্ছে জনসংখ্যা ভূগোল। হ্যাঁ, ভূগোল, এই যে এই জনসংখ্যা দিয়ে আমরা বুঝতে পারি যে ভূগোলের এই শাখায় জনসংখ্যার সাথে সম্পৃক্ত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। কোন স্থানের জনসংখ্যা বৃদ্ধির হার, গতি, প্রভাব, এসব কিছু নিয়ে জনসংখ্যা ভূগোলে আলোচনা করা হয়। ভূগোলের মানব ভূগোলের আরেকটা শাখা হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক ভূগোল। ভূগোলের এই শাখায় আমরা জানতে পারি পৃথিবীর কোন অঞ্চলের প্রকৃতি কিরকম, কোন অঞ্চলের জলবায়ু কিরকম,
আমরা এই আঞ্চলিক ভূগোলে পৃথিবীর বিভিন্ন স্থানের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে পারি, জলবায়ু সম্পর্কে জানতে পারি, আমরা বিভিন্ন স্থানের উদ্ভিদ সম্পর্কে জানতে পারি। তাহলে এই আঞ্চলিক ভূগোলের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য নিয়ে জানতে পারি। আমাদের আরেকটা শাখা হচ্ছে রাজনৈতিক ভূগোল। আমরা এই রাজনৈতিক ভূগোলে মাধ্যমে জানতে পারি রাজনৈতিক কি কি বিবর্তন হচ্ছে, রাজনৈতিক বিভাগ সম্পর্কে জানতে পারি, পরিসীমা সম্পর্কে আমরা এই রাজনৈতিক ভূগোলে আলোচনা করা হয়। ভূগোলের আরেকটা শাখা হচ্ছে পরিবহন ভূগোল। পরিবহন ভূগোল পরিবহন ভূগোলের মাধ্যমে আমরা যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জানতে পারি, বিভিন্ন স্থানের যাতায়াত সুবিধা অসুবিধা ইত্যাদি সম্পর্কে আমরা পরিবহন ভূগোলে জানতে পারি। আরেকটা শাখা হচ্ছে নগর ভূগোল। এই নগর ভূগোলের মাধ্যমে আলোচনা করা হয় নগরের পরিবেশ, নগরের শ্রেণী, নগরের মানুষের জীবনযাপন নিয়ে এই নগর ভূগোলে আলোচনা করা হয়। ভূগোলের আরেকটা মানব ভূগোলের আরেকটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। এই দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা জানতে পারি কোন অঞ্চলে কি রকম দুর্যোগের প্রবণতা বেশি, কোন অঞ্চলে কি ধরনের ক্ষতি হচ্ছে, তারপর আমরা এই ভূগোলের মাধ্যমে এই ক্ষতিগুলো কমিয়ে আনতে পারি। আমরা এই ভূগোলে দুর্যোগ ব্যবস্থাপনায় যেহেতু দুর্যোগ নিয়ে আলোচনা করা হয়, এই জন্য আমরা বিভিন্ন অঞ্চলের ক্ষয়ক্ষতি, দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয় আমরা সেটা কমিয়ে আনার ব্যবস্থা করতে পারি। তাহলে আমরা জানলাম তো ভূগোলের শাখা সম্পর্কে। এখন আমরা জানবো পরিবেশ সম্পর্কে। আমরা এতক্ষণ ভূগোল সম্পর্কে ধারণা নিলাম, আমরা জানতে পারলাম ভূগোলের উৎপত্তি কিভাবে হয়েছে, ভূগোলের জনক কে, তারপরে ভূগোলের সংজ্ঞা আমরা জেনেছি ভূগোলের পরিধি এবং শাখা। এখন আমরা জানবো পরিবেশ সম্পর্কে। পরিবেশটা আসলে কি? পরিবেশ হচ্ছে কোনো একটা জায়গায় মানুষকে ঘিরে যেসব পারিপার্শ্বিক উপাদান থাকে তাকে পরিবেশ বলে। ধরো তুমি এই জায়গায় আছো, এখন এই তোমাকে ঘিরে যেসব পারিপার্শ্বিক উপাদান থাকবে এগুলোই হচ্ছে তোমার পরিবেশ। ঠিক আছে? পরিবেশ মূলত দুইটা উপাদান নিয়ে তৈরি। পরিবেশের হচ্ছে দুইটা উপাদান, একটা হচ্ছে জড় উপাদান আর একটা হচ্ছে জীব উপাদান। তাহলে এই জড় উপাদান কি? যাদের জন্ম, জড় উপাদান হচ্ছে যাদের জন্ম মৃত্যু নেই, যারা খাবার খায় না, এই সব উপাদানকে বলা হয় জড় উপাদান। অর্থাৎ জড় উপাদানে যারা আছে তাদের কোনো জন্ম মৃত্যু নেই, তাদের কোনো খাবারের প্রয়োজন হয় না। জড় উপাদানের মধ্যে কি কি আছে? গাছপালা, নদী, এসব গুলোর কি খাবারের কোনো প্রয়োজন হয়? এগুলো জন্ম মৃত্যু আছে? কিছুই নেই। এই জন্য এগুলো হচ্ছে জড় উপাদান। আর আরেকটা উপাদান হচ্ছে জীব উপাদান। এই জীব উপাদানের মধ্যে তারাই অন্তর্ভুক্ত যাদের জন্ম মৃত্যু আছে, যাদের খাবারের প্রয়োজন আছে। তাহলে দেখো মানুষ হচ্ছে জীব উপাদান। কেন বলতো? মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, খাবারও প্রয়োজন হয়। মানুষ, জীবজন্তু এগুলো সব হচ্ছে জীব উপাদান। এখন আমরা পরিবেশ সম্পর্কে জানলাম। এখন আমরা জেনেছি পরিবেশের উপাদান। এই যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ,
আমি কি বলেছিলাম, কোনো একটা স্থানের মানুষকে ঘিরে যেসব পারিপার্শ্বিক উপাদান থাকে তাদেরকে নিয়ে পরিবেশ গঠিত। এই যে একটা মানুষ, তাহলে এই মানুষের চারপাশে কি আছে? আমরা চারপাশে পাহাড় দেখতে পাচ্ছি, মাঠ দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি। এই সব কিছু নিয়ে এই মানুষের পরিবেশ। তাহলে এই মানুষটার চারপাশে যা আছে সেটা নিয়ে হচ্ছে তার পরিবেশ। আমরা অন্য একটা চিত্রে দেখতে পাচ্ছি, এই যে মানুষ, যে মানুষ, এই মানুষকে ঘিরে আছে কি? অন্য জীব আছে, অন্য জীব আছে, মাঠ আছে, গাছপালা আছে। তাহলে এই জায়গার, এই মানুষটার এই চারপাশে যা আছে তা নিয়ে এই মানুষটার পরিবেশ। দেখো, দুই জায়গায় কিন্তু দুই রকম পরিবেশ। তাহলে আমরা বলতে পারি কি, যে স্থান ভেদে পরিবেশ পরিবর্তন হয়। এই জায়গায় গেলে আমরা যেই পরিবেশ পাবো, এই যে আরেকটা চিত্রে আমরা, দ্বিতীয় চিত্রে আমরা সেই পরিবেশ পাবো না, কারণ দুই জায়গার স্থান হচ্ছে আলাদা। আবার সময় অনুযায়ীও পরিবেশ পরিবর্তন হয়। অর্থাৎ আজকে যেই পরিবেশ, তুমি আগামী 10 বছর পর সেই ধরনের পরিবেশ পাবা না, কারণ সময় যত যায় পরিবেশও চেঞ্জ হতে থাকে। তাহলে পরিবেশের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে স্থান ভেদে পরিবেশ পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে যে সময় অনুযায়ী পরিবর্তন পরিবেশ পরিবর্তন হয়। অধ্যাপক পার্ক পরিবেশ সম্পর্কে কি বলেছেন? পার্ক বলেছেন, পরিবেশ বলতে কোনো স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। অর্থাৎ কি, আমি আগেই বলছি যে কোনো একটা স্থানের মানুষকে ঘিরে যা থাকে তাকেই পরিবেশ বলে। তাহলে এই যে অধ্যাপক পার্কও কিন্তু একই রকম সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক পার্ক বলছেন, কোন স্থানের মানুষকে ঘিরে যে সকল অবস্থা থাকে তার যোগফলই হচ্ছে পরিবেশ। তাহলে আমরা পরিবেশ সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম। এখন আমরা জানবো পরিবেশের প্রকারভেদ। পরিবেশ মূলত কত প্রকার, আমরা এটা সম্পর্কে এখন জানবো। এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি, পরিবেশ মূলত দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। প্রকৃতিতে দুইটা উপাদান থাকে, জীব উপাদান থাকে, জড় উপাদান থাকে। এই জীব উপাদান আর জড় উপাদান নিয়ে যে পরিবেশ সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অন্যদিকে সামাজিক পরিবেশ হচ্ছে মানুষের তৈরি যে সমাজ, এই সমাজের পরিবেশটাই হচ্ছে সামাজিক পরিবেশ। এই যে মানুষ যে সমাজ তৈরি করে, এই সমাজে বিভিন্ন আচার অনুষ্ঠান রীতিনীতি আছে, এগুলোই হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে আমরা এখন পরিবেশ সম্পর্কেও কিন্তু জানলাম। আমরা জানলাম পরিবেশ কাকে বলে, পরিবেশের উপাদান কি কি, আর পরিবেশ কত প্রকার, এগুলো কিন্তু আমরা জানলাম। তাহলে আমরা ভূগোল সম্পর্কেও জানলাম, পরিবেশ সম্পর্কেও জানলাম। এখন আমরা জানবো ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। এই যে আমি এতক্ষণ ভূগোল নিয়ে কথা বললাম, পরিবেশ নিয়ে কথা বললাম, এগুলো লাভ কি? এগুলো পড়ে আমাদের কি লাভ, আমাদের কি সুবিধা হবে, আমরা এটা কেন পড়বো? হ্যাঁ, এটা স্বাভাবিক, তোমাদের একটা প্রশ্ন জাগতেই পারে যে এটা পড়ে আমাদের কি লাভ হবে, আমরা এটা পড়ে কি জানতে পারবো। তাহলে আমরা এখন দেখব যে এটা পাঠের গুরুত্ব কি। আমরা যদি এটা সম্পর্কে পড়ি তাহলে আমরা কি জ্ঞান অর্জন করব। ভূগোলের একটা গুরুত্ব হচ্ছে আমরা এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে পারবো। পৃথিবীর কোন জায়গায় কি ধরনের প্রকৃতি, কোন জায়গায় কি ধরনের পরিবেশ, এটা আমরা ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো। আমাদের আরেকটা সুবিধা হচ্ছে এই ভূগোল পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো পাহাড় পর্বত নদী নালা কিভাবে গঠিত হয়েছে, এগুলোর বৈশিষ্ট্য কি, এগুলো গঠনের কারণ কি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের আরেকটা সুবিধা হচ্ছে আমরা এই ভূগোলের মাধ্যমে জানতে পারবো এই যে পৃথিবী যখন তৈরি হয়েছে
তখন থেকে জীবজগৎ কিভাবে এই বর্তমান অবস্থায় আছে এটা সম্পর্কে আমরা বিজ্ঞানসম্মতভাবে জানতে পারবো। ভূগোলের আরেকটা গুরুত্ব হচ্ছে এই ভূগোল পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো পৃথিবীর বিভিন্ন স্থানের প্রাণীদের, উদ্ভিদের জীবনযাত্রা কি ধরনের, খাদ্য অভ্যাস কিরকম, এই সম্পর্কে আমরা জানতে পারবো। দেখো, প্রত্যেকটা পরিবেশে কিন্তু সব ধরনের জীব পাওয়া যায় না, সব ধরনের উদ্ভিদ পাওয়া যায় না। তুমি বাংলাদেশে যেই ধরনের উদ্ভিদ পাবা, যে ধরনের প্রাণী পাবা, তুমি আমেরিকা যাও, তুমি কিন্তু সেই ধরনের প্রাণী উদ্ভিদ পাবা না। কারণ হচ্ছে স্থান অনুযায়ী ওরা এক এক অঞ্চলে এক এক ধরনের প্রাণী বসবাস করে। তাহলে আমরা এই ভূগোল যদি পড়ি, তাহলে আমরা জানতে পারবো কোন জায়গায় কি ধরনের প্রাণী বসবাস করে, তাদের জীবন কিরকম, তাদের খাদ্য অভ্যাস কিরকম, এগুলো সম্পর্কে আমরা ভূগোলের মাধ্যমে জানতে পারবো। এই যে ভূগোল, তোমরা দেখো, ভূগোল একদিকে প্রকৃতি নিয়ে আলোচনা করে, অন্যদিকে সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। ভূগোল যেহেতু এই প্রকৃতি নিয়ে আলোচনা করে, এজন্য আমরা ভূগোলকে প্রাকৃতিক বিজ্ঞান বলতে পারি, পারি তো। এখন ভূগোল আবার কিন্তু সমাজের মানুষের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে, এজন্য আমরা ভূগোলকে সামাজিক বিজ্ঞানও বলতে পারি। তাহলে ভূগোল কি কি নিয়ে আলোচনা করে, এগুলো আমরা জানলাম। আচ্ছা বন্ধুরা, এই যে আমরা আজকে যে ক্লাস করলাম, আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম ভূগোল কি, এটা আমরা জানলাম। ভূগোলের পরিধি সম্পর্কে আমরা জানলাম। তারপর আমরা জানলাম ভূগোলের শাখা, পরিবেশ সম্পর্কে আমরা ধারণা নিলাম। পরিবেশের প্রকারভেদ সম্পর্কেও আমরা জানলাম। তারপর আমরা জানলাম ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। এই যে আমি আজকে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস আমরা যা যা জানলাম, ভূগোলের ধারণা, পরিবেশ, পরিধি, শাখা, সব সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। আচ্ছা, তোমরা ভালো থেকো। তোমাদের সাথে আমার আবার নেক্সট পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে, টপিক নিয়ে আমরা আলোচনা